4-5 জন দেখতে দেখতে পুরো নদী বাঁধ নিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। এই একটা বাড়ি এই ভাঙনের নিচে এখানেই ছিল। এখানে কিছু ঘরের কিছু জিনিসপত্র পড়ে আছে, টিন পড়ে আছে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেল এক নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে বেরিয়েছি গোসুবাতে। আর গোসুবার একটা জায়গা, গ্রামের নাম হচ্ছে পাখিরেলা। আর পাখিরেলাতে আজকে বেরিয়েছি। পাখিরেলাতে কেন বেরিয়েছি? পাখিরেলা এখান থেকে গত দুদিন আগে ওখানকার নদীবাঁধ ভেঙে যায়। আর নদীবাঁধ ভেঙে যাওয়াতে কিছু গ্রামবাসীর ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন। তো দুদিন আগে সংবাদ পেয়েছিলাম, যাওয়ার সৌভাগ্য হয়ে উঠিনি, কারণ নিজের অনেক কাজ ছিল। সেই সব কাজ সেরে আজকে বেরিয়েছি বাড়ি থেকে পাখিরেলার উদ্দেশ্যে। আর আমি আর পম্পা বেরিয়েছি দুজন। তো পম্পাকে আজকে দুপুরবেলা আমি বলছিলাম, চলো পম্পা পাখিরেলা থেকে ঘুরে আসি, কারণ পাখিরেলা নদী বাঁধ ভেঙে গেছে। ওখানকার পরিস্থিতি এখন খুব খারাপ চলছে, কারণ কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকটা মানুষ একটু একটু করে সঞ্চয় করে আর একদিনে সবাই নোনা জলে নিয়ে চলে যায়। এটা কিন্তু বছরই এটা হয় আমাদের সাথে। কিছু কিছু জায়গায় এরকম হয় প্রতি বছরই, নদী বাঁধ ভেঙে যায় আর আমাদের ধান খেতে জল ঢুকে যায়, ধানগুলো সব নষ্ট হয়ে যায়, আরো অনেক ক্ষয়ক্ষতি হয়। এবছরও হয়েছে পাখিরালাতে। আমরা দেখতে যাচ্ছি ওখানে কি হয়েছে, কেমন অ্যাকচুয়ালি অবস্থা। পাখিরালা যে পম্পা ওই নদী বাঁধটা যে ভেঙেছে তার একটা রিজন আছে। কারণ পাখিরালা যে জায়গাটা ভেঙেছে সেই জায়গার সামনে একটা বড় চর ছিল। সেই চরটা ভাঙতে 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 এখন এমন একটা জায়গায় রাস্তাটা হয়ে আছে বন্ধুরা, সেই জায়গাটা পুরো খাড়াই। আর খাড়াই জায়গায় রাস্তা রাখা কখনো সম্ভব না, কারণ নোনা মাটি, বেলে মাটি জলের ধোয়াট পেলে ভেঙে চলে যায়। আর তো সেরকম একটা পরিস্থিতি। ঢেউটা তো সোজা সেখানে এসে পড়ে, হ্যাঁ, যেখানে আর একদম ফাঁকা ওটা জায়গা ওখানে এসে পড়ে। নদীটা আগে একদম ছোট ছিল। সেই নদীটা ভাঙতে 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 এতটা পরিমাণে সেই নদীটা চওড়া হয়ে গেছে, সেখান থেকে এখন জাহাজ যায়। তো জাহাজে রুট হয়ে গেছে ওটা এখন। তো যাই হোক বন্ধুরা, আর দেরি করব না, বেরিয়ে পড়লাম পাখিরালার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি সকলের ভালো লাগবে, কারণ যে অসহায় মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সেই সব মানুষের পাশে হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু ফিজিক্যালি মেন্টালি তাদের পাশে কিন্তু দাঁড়াতে পারবো। আর বন্ধুরা, সত্যি কথা বলতে নিজে হেল্প করতে খুব ইচ্ছে করে। অনেক পরিবার আছেন যে দুস্থ অসহায় পরিবার, সেসব পরিবারে দাঁড়াতে ইচ্ছা করে, কিন্তু নিজের কোনো আয় ইনকাম নেই। আর তারপরে কথা, আমার চ্যানেল থেকে ইনকাম দেয় না। তো সেই জন্য অনেক সময় পিছিয়ে যায়। তো সামর্থ্য অনুযায়ী আমার না থাকলেও তাদেরকে যতটুকু থাকে তাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করি। অনেক সময় অনেক কিছু হয়েছে, আর সব কিছু বলা সম্ভব হয় না। কারণ আমি 100 টাকার কারো যদি উপকার করি, সেইটা আমি আবার বলবো যে আমি 100 টাকার উপকার করেছি, এটা সত্যি মানসিকভাবে খুব লজ্জিত লাগে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম এই গাড়িটা নিয়ে। এটা আমাদের গাড়ি না, এটা আমার সর্দির গাড়ি। সর্দির কাছ থেকে গাড়িটা নিয়ে এসেছি। এটা নিয়ে আমরা পাখিরালাতে যাচ্ছি দুজন। আবার কিছুক্ষণের মধ্যেই চলে আসতে হবে, কারণ দিদির গাড়ি দিদিকে আবার দিয়ে দিতে হবে। তো গাড়ি স্টার্ট হচ্ছে না। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম পাখিরালার উদ্দেশ্যে। আর সব থেকে বড় কথা যে নোনা বন্যা হয়েছে, হালকার উপর দিয়ে হয়েছে, নদী বাঁধ ভেঙে গেছে। অনেক পরিবার, অসহায় পরিবার, যে সমস্ত পরিবারের খুব ক্ষয়ক্ষতি হয়েছে, সে সমস্ত পরিবারে আমি প্রথমেই বলেছি যে টাকা পয়সা দিয়ে হয়তো হেল্প করতে পারবো না, কিন্তু মানসিকভাবে পাশে দাঁড়ালে হয়তো তাদের একটু ভালো লাগবে। তার জন্যই রওনা দিয়েছি পাখিরালাতে। হ্যাঁ, আমাদের এই রাস্তাটা বন্ধুরা খুব অবস্থা খারাপ, কারণ ঢালাইটা হয়েছে এখান থেকে প্রায় 5 বছর হয়ে গেছে। তো রিপেয়ার হয়নি এর মধ্যে, ওই জন্য রাস্তাটা একটু হালকা খুব খারাপ আছে। তবে আমাদের এই রাস্তার দুপাশে কিন্তু খুব মারাত্মক একটা সৌন্দর্য আছে। আর দুই দিকে সবুজ হয়ে আছে, দুই দিকেই ধান লাগানো আছে। তারপরে সামনে ছিল বড় একটা খাল, পাশে দুপারেই খাল ছিল। তো যাই হোক, আজকে এই সুন্দর একটা ওয়েদার দিয়েছে, এই ওয়েদারে কিন্তু আমরা বেরিয়েছি পাখিরালাতে। খেয়া মালিক কেনাদা। তো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম দয়াপুর ফেরিঘাটে। আর এখানে আমাদের গাড়িটা রেখেছি, দেন আমরা যাবো এবার পাখিরালাতে, এই দয়াপুর ফেরিঘাট। তো এই দয়াপুর ফেরিঘাটের এই যে ঘাটটা বানিয়েছে, এটা বেশ কিছুদিন হয়েছে, বেশ একটা ভালো সুন্দর একটা ঘাট বানিয়েছে। আগে এইখান দিয়ে একটা ঘাট ছিল, যে ঘাটটা খুব অসুবিধা হতো মানুষ পারাপারে। প্রতাপ দা, কদূরতে কি
হ্যাঁ রেডি এখন রানিং এটা হ্যাঁ রানিং। বাদলাজ কখন বাইরে একটু পরে চলে আসবে। ভালো নিউজ আছে। ঠিক আছে। আর তো আমাদের এখানে তো নোনার জন্য নোনা আবহাওয়া না, ওই জন্য আমাদের কোনো কিছুই মানে থাকে না। হ্যাঁ, এই যে- নোনা আবহাওয়া। এই যে এটা দেওয়া এত সুন্দর করে দেওয়া, এই যে নোনার জন্য থাকে না। এই যে সব ভেঙে যাচ্ছে। নোনা জলের জন্যই কিন্তু এগুলো হচ্ছে ভেঙে যাচ্ছে। আবহাওয়া আর নোনা আর ওয়েদারটা খুব নোনা নোনা ওয়েদার। এটা যদি মিষ্টি ওয়েদার হতো, যেমন এই ঘাটগুলো গঙ্গাতে দেখেছি, গঙ্গাতে কিন্তু খুব একটা এই ঘাটগুলো কিন্তু প্রবলেম হয়নি। যেভাবে এই ঘাটটা বানিয়েছিল ঠিক সেইভাবে কিন্তু ঘাটটা আছে। আর প্রতাপদা বলছিল গুড নিউজ, কি গুড নিউজ আছে? জানি না 4-5 বছর হয়ে গেছে না এটা, না তার বেশি জানি না। না না স্যার, 5 বছর কোথায় হয়েছে? হয়েছে 2 বছর 3 বছর হয়েছে। তো ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেলাম। আর ঠিক অপোজিট পারে ওই কাজ চলছে, এখান থেকে দেখা যাচ্ছে। তো ওই পারটাই আমরা মেনলি যাব। ওখানে যে বাড়িতে বেরোলাম, একদম ওয়েদারটা কত সুন্দর ছিল, কিন্তু এখন বৃষ্টি আসতে লাগলো। হ্যাঁ ওয়েদারটা মেঘ করেছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ঝলমলে রোদ্দুর ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছে তোমার জন্য। আমার জন্য তো এটা বৃষ্টি হচ্ছে, ছাতা বৃষ্টি গায়ে পড়ছে, ভিজে যাবো। পুরো আকাশ পুরো মেঘ। এটা খানিকক্ষণ ভেজে নাও, তারপর বৃষ্টি ছাতা খেলাম। না না, না ছাতাটা বার করো, সব ভিজে গেল, তাড়াতাড়ি বের করো। চলো চলো করে দিকে চলো, না এখানে রাখবো। এইখানে ছাতা খেলাম, উপরে কি করতে যাবো? আর যে জায়গাটা ভেঙে গেছিলো বলছিলাম, ঠিক এই সরাসরি, একদম এই সরাসরি কিন্তু ওপারটাই ভেঙে গেছে। আর কিন্তু সেই ওপারে আমরা যাচ্ছি। এই বৃষ্টির বেলায় যে বেরিয়েছি ঝলমলে রোদ্দুর নিয়ে, আর এই বৃষ্টি হচ্ছে, তাহলে কি চায় না? বৃষ্টি হওয়া শুভ লক্ষণ। শুভ লক্ষণ। হ্যাঁ, তাহলে পূর্ণ হচ্ছে, আমরা ওপারে যাচ্ছি, তাই তো? বেশ বেশ বেশ, শুনেও ভালো লাগছে। কারণ যেখানে যাই সেখানে মনে হয় যে অভাগা যেদিকে যায় সাগরের জল শুকিয়ে যায়। এই 1.5 বছর ধরে চ্যানেল নিয়ে কাজ করছে, এখনো গ্রো করতে পারলাম না। চলো এ ভাই, হ্যাঁ এই যাচ্ছে, এই যাবো পাখিলের এপারে। তো ফাইনালি আমরা পাখিয়ালার ঘাটে নামলাম। আর পাখিয়ালার যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গার দিকে আমরা রওনা দিয়েছি। এই যে দেখুন, এখানে গাড়ি নিয়ে কাজ হচ্ছে। এই সাইডে পরপর তিনটে গাড়িতে কিন্তু বন্ধুরা কাজ হচ্ছে। আর যে এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তায় কিন্তু মাটি ভরে কিন্তু ফেলা হবে ভাঙনে। যেখান থেকে রাস্তা ছিল সেই জায়গাটার কি অবস্থা দেখুন। দাদু, এই রাস্তায় ভেঙে গিয়ে কি জল ঢুকে গেছিল? জল ঢোকার আগে সব বেঁধে ফেলেছিলেন? ফেলেছিলাম সব সারা রাত জেগে জেগে সব করা হয়েছিল। আপনার বাড়ি সামনে বাড়ি, আর এখান থেকে নতুন করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাঁধা, তাই তো? ওই ইয়ে থেকে আচ্ছা, তাহলে এখান থেকে তো অনেক জমি বাদ পড়ে যাবে। ওই মাত্র আপনার ওই ইয়ে করেছে, ওই পাইলিং করেছে, ওখানে বস্তা দেবে, ওই তো পাইলিং করেছে। দেখুন কি অবস্থা। ওই যে সামনে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওই নৌকাতে বেশ কিছু বস্তার মধ্যে মাটি ভরা হয়েছে। কারণ চরটা পুরো ভেঙে খাড়াই হয়ে গেছে, ওই চরের কিন্তু বস্তা ফেলে আর কিছু পাইলিং দেওয়া হয়েছে। ওই পাইলিংয়ের মধ্যে কিন্তু বস্তাগুলো ফেলা হচ্ছে, যাতে চর যেন খাড়াই না হয়ে যায়। আর পরবর্তীতে যে বাঁধটা দেওয়া হচ্ছে এই সাইডে, সেই বাঁধটা যেন ভেঙে না যায়। তো তার জন্য হচ্ছে ওইদিকে বস্তাটা ফেলছে। আর এদিকের একবার পরিস্থিতি দেখুন কিভাবে ভেঙেছে। রাস্তাটা বেসিক্যালি এখান থেকে সোজা ছিল ওপারে ছিল রাস্তাটা, এই রাস্তাটা ভেঙে গেছে। আর আমাদের পুরানো যে ঘাট ছিল,
পুরনো যে ফেরিঘাট ছিল, সেই ফেরিঘাটটা ছিল এই জায়গায়। প্রথম একবার এখানে ফেরিঘাট বানানো হয়েছিল, যে তারপরে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর যে এখান থেকে পার হয়েছি, ঠিক সেইখানে কিন্তু আবার হচ্ছে ঘাট তৈরি করা। আর এদিকের পরিস্থিতি একবার আমরা চলুন ঘুরে ঘুরে দেখে নিই। আর এদিকের পরিস্থিতিগুলো দেখুন। আর এখানে একটা বাড়ি ছিল, বাড়িটা ভাঙা পড়ে গেছে। তো চলুন, সামনে একটা বাড়ি আছে, যে বাড়িটা এদিকে শ্রমিকেরা কাজ করছেন, দিনরাত এক করে কিন্তু খাটাখাটনি করছেন। নদীর বাঁধ সংরক্ষণ করতে হবে। নদীর বাঁধ যদি আমরা সংরক্ষণ না করতে পারি, আমাদের গ্রামবাসীদের অনেক প্রবলেম হবে। সেক্ষেত্রে তড়িঘড়িয়ে কাজ চলছে এদিকে। আর কিছু প্লাস্টিকও দেওয়া হচ্ছে, যাতে নতুন বাঁধ দেওয়া হয়েছে কাদা মাটি, বেলে মাটি ধোয়াট পেয়ে যেন না আবার নতুন করে ভেঙে যায়। তো তার জন্য কাকু, এখানে বাঁধটা ভেঙেছে কতদিন আগে? 4-5 দিন আগে ভেঙেছে। তো এখানে রাস্তা কি শক্ত ছিল না? হ্যাঁ, তো হ্যাঁ, ওটাই আমার বলার, যে বেলে মাটিতে নদীর ধোয়াট পেলে জোরে একটু চাপ দিলে ভেঙে যায়। এটা প্রত্যেকটা জায়গায় এরকম ক্ষতিগ্রস্ত হয়। তো পরাজয়, জয় থাকলে পরাজয় আছে, পরাজয়টাকে আমাদের হচ্ছে মেনে নিতে হবে, সঙ্গী করতে হবে। তো এখানে কোন বাড়ি ভাঙা হয়েছে? এখানে একটা বাড়ি ছিল কি? ঠিক আছে, থ্যাংক ইউ। এখান থেকে পাইলিং দেওয়া হয়েছে। আর এই দিকটার পরিস্থিতি একবার দেখে নিন। শ্রমিক ভাইরা, গ্রামবাসীরা সবাই মিলে হাতে হাতে কিন্তু কাজ এগিয়ে নিয়ে করার চেষ্টা করছে। আর এদিকে একটা ঘর ভাঙতে হয়েছে, সামনে ওই ঘরের যে চৌকি ছিল, চৌকিটাকে নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখুন এখানকার যা পরিস্থিতি বন্ধুরা, এখানকার যা পরিস্থিতি এখন বর্তমান যা দেখছি, খুব ভয়াবহ পরিস্থিতি। আর যে নতুন বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধে কিন্তু মানে যে মাটিগুলো দেওয়া হয়েছে, সেই মাটিগুলো কিন্তু বন্ধুরা একদম নরম মাটি। আর এই মাটিতে যে প্লাস্টিক জড়ানোর কারণ সেটা হচ্ছে যে নতুন করে যে জলের যে ঝাপটা, ওই ঝাপটায় ধুয়ে যেন আবার নতুন করে না ভেঙে যায়। তো তার জন্যই হচ্ছে এইভাবে হচ্ছে বাঁধ দেওয়া হচ্ছে, প্লাস্টিক দেওয়া হচ্ছে। আর এদিকে পরিস্থিতি সত্যি মানে এতটা খারাপ লাগছে, বলার কোনো ভাষা নেই, এতটা খারাপ লাগছে। পম্পা, এই পরিস্থিতি, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছ? খুবই দুঃখজনক, কষ্ট হচ্ছে। কারণ আমরা কতটা কষ্ট করে যে এই ঘর বাড়ি বানাই, গাছ টাছ লাগাই, তারপরে যে নদীর জলে সব ভেঙে যায়, আমাদের জীবনটা মনে হয় যেন সব শেষ হয়ে গেল। তারা বুঝতে পারছে যে কি কষ্ট হচ্ছে। মানে মানুষ মাথার ঘেম পায়ে ফেলে, রক্ত ঝরিয়ে ইনকাম করিয়ে এখানে এসে যাই করে খেটে খুঁটে নিজেদের থাকার জন্য একটা বাসস্থান বানাচ্ছেন। সেই নদীর বাঁধ ভাঙাতে যদি আমাদের সেই ঘর বাড়ি ভেঙে যায়, তাহলে এর মতো কষ্ট দুঃখ আছে? এদিকে সামনের যে গাছগুলো দেখা যাচ্ছে, এই সামনের এই গাছ যেখানে আছে, এই গাছের এখানে একটা সময় কিন্তু ছোটবেলায় আমরা দেখেছি, আমরা যখন এই ফেরিঘাট দিয়ে পার হয়েছি, সামনে কিন্তু প্রচুর বাড়িঘর ছিল। দাদা ভাই, এই যে পিছন দিকটা প্রচুর বাড়িঘর ছিল তো একটা সময়? ওই নৌকা যাচ্ছে, ওখান থেকে বাড়িঘর ছিল। আচ্ছা, তো চলুন আপনাদের একজন এখানকার অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলে নিই। তো সম্পর্কে আমার দাদা হয়, আর দাদা এখানকার স্থানীয় পঞ্চায়েত, এখন পঞ্চায়েত মেম্বার, গত 5 বছরে উপপ্রধান সাহেব ছিলেন। তো দাদার কাছ থেকে শুনে নেবো এখানকার এখন বর্তমান পরিস্থিতি কি। গত বৃহস্পতিবার হঠাৎ করে যেখানে দাঁড়িয়ে আছি, এখানকার স্লিপ না, হ্যাঁ, তো সেই স্লিপ নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত যুদ্ধকালীন যে তৎপরতা, ইরিগেশন দপ্তর, এসডিও থেকে শুরু করে বিডিও, হ্যাঁ, জয়েন্ট বিডিও থেকে শুরু করে ওসি, মানে গোসমা থানার আধিকারিক, এবং আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ সম্মানীয় অনিমেষ মহাশয়ের তত্ত্বাবধানে সঙ্গে সঙ্গে 6খানা মেশিন, টিন, বাঁশ, পর্যাপ্ত পরিমাণে গ্রামের মায়েরা থেকে শুরু করে ভোটার সবাই, এবং সবাই সম্মিলিত প্রচেষ্টায় বাঁধটা রক্ষা হয়েছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, এখানে অনেক শ্রমিক কাজ করতে, তারপরে এলাকাবাসীরা আছেন, বেশ মানে দিনরাত এক করে কিন্তু শ্রম দিয়ে কিন্তু আজকের এই যে বাঁধের যে মানে যে কাজ, সে কাজ
সমাপ্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর যে এই যে মাটিগুলো দাদা দেওয়া হচ্ছে, এই মাটিগুলো তো প্রচুর নরম, আর এখন তো শক্ত মাটি পাওয়া তো অসম্ভব ব্যাপার। বিষয়টা হচ্ছে গত বৃহস্পতিবার সন্ধ্যাকালীন গ্রামের মানুষ এবং ইরিগেশন দপ্তর হুম। থানা আধিকারিক ওসি সাহেব ছিলেন হুম। এবং আমাদের বিডিও সাহেব ছিলেন, ইরিগেশন দপ্তর এবং সর্বোপরি জেলা পরিষদের উপাধ্যক্ষ সম্মানীয় অনিমেষ মন্ডল মহাশয়ের, ওনারা সবাই সবার উপস্থিতিতে গ্রামের মানুষ প্রচুর মানুষ সব দিক দিয়ে পাখিরালা মৌজা তথা রাঙাবেলিয়া মানুষ এই যে বাঁধটা বাঁধা হয়েছে, হঠাৎ শুক্রবার দিন ভোর নাগাদ সেই বাঁধ আবার করে চলে যায় নদীর সঙ্গে সঙ্গে শুক্রবার মানে গত এই শুক্রবার দিন সঙ্গেই আবার বাঁধা হয় মেশিনপত্র দিয়ে। হ্যাঁ, মেশিনপত্র এখানে আছে দেখলাম। আর এখানকার দেওয়ার পরে গতকাল সন্ধ্যায় হুম। আবারও সেই বাঁধ নেমে যায়। আচ্ছা, এখানে কি বাঁধ ভাঙার পরে কি নোনা জল কি ঢুকেছিল? না, আদৌ নয়, একদম ঢুকতে না, পারি। এই তো ধারে হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে ধান ঠিকঠাকই আছে। এবার ইরিগেশন দপ্তর আমাদের প্রসেসিং করতে বলেছেন, নিয়ম অনুসারে আমাদের নো অবজেকশন যে সার্টিফিকেট, সরাসরি যে আমাদের এই চ্যানেল সরকারি দপ্তরে টাকাটা পাওয়ার ক্ষেত্রে আমরা সেগুলো ইরিগেশন দপ্তর থেকে শুরু করে আমাদের অনিমেষবাবু যিনি জেলা পরিষদের, উনি যেভাবে বলেছেন আমরা সেইভাবে এগোচ্ছি আর কি। মানে উনি ভালো সাপোর্ট দিয়েছেন, উনি না থাকলে এই বাঁধ নিজে উপর থেকে মানে ওনার এলাকা থেকে বাঁশ, টিন এগুলো এবং লোক পার করে, মানে উনি যত মানে নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে। উনি নিজেই তো টিন বাঁশ লোক লেবার দিয়ে পেট্রোল দিয়ে উনি পার করলেন এবং স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে কাজ করেছেন। তো দাদাভাইয়ের সঙ্গে যখন আমার ফার্স্ট টাইম যখন দেখা হয়ে কথা হচ্ছিল, দাদাভাই খুব দুঃখে ভেঙে পড়েছিলেন, ভিতর থেকে ভেঙে পড়েছিলেন। গত 5 বছরে উপপ্রধান সাহেব ছিলেন, আর এখন গ্রাম পঞ্চায়েত এখন এখন রাঙামালিয়ার গ্রাম পঞ্চায়েত বর্তমানে আছেন। তো দাদাভাই সত্যি একজন মানুষ হিসেবে খুব ভালো মানুষ। আর উনি যদি ঠিকঠাক যদি গ্রাম উন্নয়ন না করতেন, হয়তো এই 5 বছরেও কিন্তু সামনে আসতে পারতেন না। তবুও গ্রামবাসীর কাছ থেকে যা শুনেছি, দাদাভাইয়ের সম্পর্কেও খুব সুন্দর কথা বলেছে। দাদাভাই এফোর্ট দিয়েছে, দারুণ এফোর্ট দিয়েছে। বলছি না, দিনরাত এক করে দাদাভাইয়ের পুরো টিম, প্রশাসনিক আধিকারিকরা সবাই কিন্তু এখানে এসে কিন্তু তড়ি ঘড়িয়ে কিন্তু বাঁধের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন এবং বাঁধ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। রমেশবাবু ছিলেন, হুম। এসডিও ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আচ্ছা, ওসি সাহেবও ছিলেন, সবাই মিলে করেছে, বেশ ভালো লাগলো। যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে ওখান থেকে সোজা মানে স্ট্রেট রাস্তাটা ছিল এখানে। সমস্ত গ্রামবাসীরা কিন্তু যে নদী বাঁধের যে কাজ চলছে সেই কাজ কিন্তু দেখছেন, আর এখানে হাতে হাতে কিন্তু অনেক মানুষ কাজ করেও দিচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন গাড়ির পর গাড়ি লাগানো, শুধু নদী বাঁধকে সুন্দর করে দেওয়ার জন্য। তো দাদা ভাই, আজকে যে দেখতে পাচ্ছি আমরা নদী বাঁধের কাজ চলছে এবং নদী বাঁধ ভেঙেছে, সেই নদী বাঁধের যেভাবে ভেঙেছে প্রথম থেকে ঘটনাস্থলে ছিলেন, দাদাভাই থেকে শুনে নেব যে ঘটনাটা কিভাবে ঠিক ঘটেছে বা ভেঙেছে ঠিক কিভাবে। দাদা ভাই, যদি একটু বলতেন এই বিষয়ে। বলা বলতে এমনিতে আমাদের এখানে এই ধরনের স্লিপ প্রায় প্রত্যেক বছরই এই সময় হয় আর কি। তো এটাও হঠাৎ রাত মানে সারাদিন ঠিক আছে, কোথাও কোনো ফাটল নেই, নদী মানে চরেতে কোনো অসুবিধা নেই। হঠাৎ রাত্রি 7টার সময় সবাই রাস্তার উপরে যারা ছিল ওরা বলছে এই ভাঙন শুরু হয়েছে। এসে আমরা সবাই 4-5 জন দেখতে দেখতে পুরো নদী বাঁধ নিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। তার আচ্ছা। মধ্যে নদীর ঢেউটা ওখান থেকে আসে তো একদম এই কোনাকুনি তো আসে, আর এখানে গাছ মানে যে আছে না? 3টে নদীর যে মুখ আছে, ওই মুখ থেকে কিন্তু স্রোতটা খুব জোরে আসে। হ্যাঁ, সেটা তো দয়াপুরের যে ওই এটা আছে, হ্যাঁ, দয়াপুরে কোন থেকে সোজা তো আমাদের এইখানটায় এসে ধাক্কা খাচ্ছে স্রোতটা, যার জন্য কোনটাও এখানে ভেঙে গেছে, কোনটায় গাছ নদীর যে নেই। তলদেশে হুম, যে মাটি চ্যানেল আছে। বলে, যেটাকে চ্যানেল বলা হয়, ওটা একটা চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, যখনই ওই চ্যানেলটা তৈরি হয়ে যাচ্ছে, নিচেটা ফাঁকা হয়ে যাচ্ছে, উপর থেকে তখন ওই মাটিটা যে পড়ে যাচ্ছে। ভূমিধসটা হুম। হচ্ছে। এবং এটা প্রায় প্রত্যেক বছরই দেখা যাচ্ছে। এর কোনো মানে সরকারিভাবে বা এভাবে কোনো এর
ইরিগেশন ডিপার্টমেন্ট সে তাদের কোনো সেইভাবে তারা প্রোডাকশন দিচ্ছে ঠিক মতো যেভাবে দিতেও পারছে না। আমরা বালি ড্রেজিংয়ের কথা বলছি, তারা বলছে আমাদের এটা কেন্দ্র সরকারের আইনের আওতার মধ্যে, এইভাবে সেগুলো এড়িয়ে যাচ্ছে ওরা। যাচ্ছে না তবু তো ওসি টোসি না তবু যেভাবে যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন তারা তো সম্মিলিতভাবে এসেছিলেন আমাদের এখানে। ক্ষেত্রে সবাই সহযোগিতা করছে, আসছে। ইরিগেশন ইরিগেশন সারাক্ষণ পড়ে আছে, ওরা কাজ দেখাশোনা করছে, কিন্তু সমস্যা হচ্ছে এর জন্য যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোটা এখনো পর্যন্ত এখানে তৈরি হচ্ছে না। হয়নি। যে আমাদের এই 10 নম্বরে যে এরিয়াটা আছে না, ইয়ে করা, ওই রাস্তাটা পাইলিং করা, রিং বাঁধ রিং বাঁধ ওরকম ভাবে যদি করা যেত তাহলে মনে হয় থাকতো, কিন্তু ওটা করা যাবে না। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা উপরে যদি মজবুত করি তো সেটা ঠিক আছে, উপরে বাঁধটা মজবুত থাকবে, সেটা তাড়াতাড়ি ক্ষয়ে যাবে না। কিন্তু তলার থেকে যদি ওর এটা ধুয়ে বেরিয়ে যায়, যদি তলদেশের যে পলি এবং বালির যে লেয়ারটা আছে সেটা যদি ধুয়ে বেরিয়ে যায়, সেটা তো কিছু উপর থেকে করার নেই। থাকবেও না। থাকবে না, জীবনেও থাকবে না। এটা এর যে চ্যানেলটা হচ্ছে দরকার হচ্ছে চ্যানেলটা ফিল আপ করা, সেটাই ঠিকঠাক হচ্ছে না। ধন্যবাদ দাদা ভাই এভাবে ইনফরমেশন দেওয়ার জন্য। আর আশা রাখছি আগামীতে হয়তো এখানে নদীবাঁধ সুস্থভাবে সুন্দরভাবে আপনারা যেরকম চাইছেন ঠিক সেরকমভাবে হবে। আর আমরাও আশা করছি হ্যাঁ, আপনি আমাদের বার্তাটা পৌঁছে দিন। আমি পৌঁছাবো না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছাবে। ঠিক আছে, ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেইভাবে আবেদন রাখবো। এই সঙ্গে সঙ্গে যদি কেন্দ্র সরকারও আমাদের এই ব্যাপারটা যদি দেখে, এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো যেটা আমার এই মনে ছিল না বলতে, ছেড়ে গেছে। এখান থেকে যে আমাদের বাংলাদেশের সাথে আন্তর্জাতিক নদীপথে যে কার্গো শিপগুলো যাতায়াত করছে, হ্যাঁ, এইগুলোকে আমরা মনে করছি ওইগুলো যাওয়া মানে যখন থেকে শুরু হয়েছে, এর আগে তো এখান দিয়ে এদের রুট ছিল না। হ্যাঁ, এদের জঙ্গলের মধ্যে দিয়ে নদী দোপানির সামনে দিয়ে এদের রুট ছিল। রুট ছিল। তো ওইটা যাওয়ার জন্য ওর নিচে এই যে ওর যে প্রোপেলারগুলো আছে, হুম। প্রোপেলার যখন যাচ্ছে অনেক নিচে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং হুম। ওর যে একটা ঘূর্ণন হচ্ছে, পাখার যে- ঘূর্ণনের জন্য আমাদের যে সেডিমেন্টেশনটা যেটা হয় সেটা সেডিমেন্টেশনটা হতে দিচ্ছে না, যার ফলে আরো ক্ষয়কাজটা আরো বেশি হচ্ছে। আর ওগুলো আরো আমাদের সাইড দিয়ে বেশি যাওয়ার জন্য আমরা মনে করছি আরো বেশি ক্ষতি হচ্ছে। এগুলো অবিলম্বে যাতে বন্ধ হয় সেই জন্য আমরা সবার কাছে আবেদন রাখছি, সমাজের সর্বস্তরের কাছে। তো আজকের এই ঘটনাটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন, যাতে এই যে পাখিরালার বর্তমান যে জায়গায় নদীবাঁধ ভেঙেছে, প্রত্যেক বছর কিন্তু নিয়মিত এখানে কিন্তু নদীবাঁধ ভাঙে। আর সেই নদীবাঁধ কিন্তু মানে যেরকম গ্রামবাসীরা চাইছেন যে সুন্দর একটা বড় রিংবাঁধ টাইপের কিছু হোক, সেইটা হচ্ছে না। তো ওরকম একটা রিংবাঁধ টাইপের কিছু হলে আলটিমেট মনে হয় সব দিক দিয়ে সবার ভালো হবে। আর রিংবাঁধ হচ্ছে না মানে এটা না যে এখানে যে বর্তমান যে বাঁধ আছে সেই বাঁধ কিন্তু সুন্দর বাঁধ আছে এবং অনেকটা বড় আকারে সেই বাঁধটা দেওয়া আছে দেখলাম, কি দাদা ভাই, তাই তো? না, আর এখানকার যেরকমভাবে গ্রামীণ যে রাজনীতিবিদ যারা আছেন এবং যে প্রশাসনিক দপ্তর যারা আছেন তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে এসেছিলেন এবং দেখে গেছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সুন্দরভাবে যে রাস্তা দেওয়া হচ্ছে সেই রাস্তাটা কিন্তু সুন্দর করেই দেওয়া হচ্ছে দেখলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের যে ঘটনা ঘটেছে এখন বর্তমান দিনে আমরা দেখছি, এটা বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, সর্বত্র ছড়িয়ে দিন। যেখানে যেখানে এরকম নদীবাঁধ ভাঙন আছে সেইখানে যেন এরকম ডেভেলপমেন্ট আসে বা ভালো একটা বাঁধ তৈরি হয়, সেখানে যেন সেই এলাকার গ্রামবাসীরা যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আর বেশি কিছু বলবো না, আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।